সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 4 কাজ, ক্ষমতা এবং শক্তি এই আজকের আলোচ্য বিষয় সহ নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের আজকের মোট 42 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয়টা একটু খেয়াল করি। আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 1। অর্থাৎ আমরা যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাসের উপর একটা সাজেশন তৈরি করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই অনেকে পেয়েছো। এই যে সাজেশনটা, এটার মধ্যে যে 15টা প্রশ্ন আমরা সৃজনশীল আকারে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি, এই প্রশ্নের আজকে 1 নম্বর প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা এসো, 1 নম্বর প্রশ্নে কি আছে আমরা একটু খেয়াল করি। দেখো, 1 নম্বর প্রশ্নে আছে 20 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে 40 মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। কি বলা হলো বলো তো? যদি আমি এটাকে ছবির আকারে সাজিয়ে দেখাই, অর্থাৎ এটা হচ্ছে ভূমি থেকে এই যে 40 মিটার উপরে এই যে বস্তুটার ভর কত? 20 কেজি। এই বস্তুটাকে ভূমি থেকে 40 মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে এখান থেকে কি করা হলো? ছেড়ে দেওয়া হলো। তাহলে এটাই হচ্ছে উদ্দীপক। এখন দেখো ক নম্বরে কি বলেছে, খেয়াল করো। ক নম্বরে বলেছে গতিশক্তি কাকে বলে। গতিশক্তি কাকে বলে ইতিমধ্যে তোমরা সবাই জানো, তারপরেও দেখো আমি তোমাদের জন্য একটু লিখে এনেছি। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, সেটাই হচ্ছে তার গতিশক্তি। গতিশক্তিটা তাহলে কি? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, সেটাই হচ্ছে বস্তুটির গতিশক্তি। আচ্ছা, এরপর দেখো খ নম্বরে কি বলেছে, ভূমি হতে কত ধনুকের রশ্মি টেনে তীর ছোড়ার সময় কিভাবে শক্তির রূপান্তর ঘটে। কিভাবে শক্তির রূপান্তর ঘটে? ধনুকের তীর, তোমরা নিশ্চয়ই অনেকে ধনুক দেখে থাকবে। ধনুকটা কেমন থাকে বলো তো? এরকম বাঁকা থাকে, তাই না? এই বাঁকার সামনে এরকম একটা রশ্মি টানানো থাকে। বাঁকা একটা বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে, যে কোনো কিছু দিয়ে হতে পারে, ওটাকে বাঁকিয়ে এভাবে এরকম একটা আকার দেওয়া হয় এবং তার 2 মাথায়, অর্থাৎ আমি যদি ছবির মাধ্যমে বোঝাতে চাই, এই যে এইরকম করে এই 2 মাথায় রশ্মি বা কিছু টেনে একটা বেঁধে দিয়ে, এটাই হচ্ছে কি বলতো? ধনুক। এখন ধনুকে যখন আমরা তীর লাগাই, তখন কি করা হয় বলতো? এই যে ধনুকের রশ্মিটাকে কিন্তু এইভাবে করে টান দিয়ে তারপরে কিন্তু আমরা তীরটাকে এইভাবে ধরি, তাই না? এইভাবে আমরা তীরটাকে ধরে তারপরে কিন্তু আমরা তীরটাকে ছেড়ে দিই, তাই না? এই যে টান দিয়ে নিয়ে আসলাম, প্রথমে কি অবস্থায় ছিল সেটা? এরকম সোজা অবস্থায় ছিল। এই যে রশ্মিটাকে টেনে এই দিকে টেনে এনে কিন্তু তারপরে আমরা ছেড়ে দিচ্ছি। এই কারণে কিন্তু এটার যে স্বাভাবিক অবস্থা ছিল, স্বাভাবিক অবস্থার পরিবর্তনের ফলে, এটা তার পরিবর্তিত অবস্থা, এই পরিবর্তনের ফলে এটার মধ্যে কিন্তু শিক্ষার্থী একটা বিভব শক্তির উদ্ভব হয় এবং এই বিভব শক্তির কারণেই কিন্তু পরবর্তীতে এটা গতিশক্তিতে রূপান্তরিত হয়, যেই কারণে কিন্তু তীরটা সামনের দিকে ছুটে যায়। তাহলে আমরা এটার উত্তরটা কিভাবে লিখবো একটু খেয়াল করো। ধনুকের রশ্মি টানার সময় ধনুকের আকৃতির পরিবর্তনের কারণে এতে এক ধরনের কি হয়? বিভব শক্তি জমা হয়। আমরা বিভব শক্তির সংজ্ঞা থেকে কি জানি বলতো? বিভব শক্তি হচ্ছে বস্তুর স্বাভাবিক অবস্থা বা অবস্থান, এটার পরিবর্তনের ফলে তার মধ্যে এক ধরনের শক্তি সঞ্চিত হয়, অর্থাৎ কাজ করার সামর্থ্য অর্জিত হয়। এটাকে আমরা বলছি বিভব শক্তি। তাহলে এই যে তীরটা, রশ্মিটা স্বাভাবিক অবস্থা থেকে আমরা যখন আকৃতিটা পরিবর্তন করলাম, এটার কারণে কিন্তু এর মধ্যে বিভব শক্তি জমা হয়। এরপর তীর ছোড়ার সময় ধনুকে সঞ্চিত বিভব শক্তি তীরে গতিশক্তির সঞ্চার করে এবং এভাবেই ধনুকের রশ্মি টেনে তীর ছোড়ার সময় বিভব শক্তিটা কি
কিসে রূপান্তরিত হচ্ছে? গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পারলে। এই যে তীরটা যখন স্বাভাবিক অবস্থায় ছিল তখন এটা স্বাভাবিক থেকে যখন আমরা পরিবর্তিত অবস্থায় নিয়ে আসলাম, এটার মধ্যে একটা বিভব শক্তির সঞ্চার হলো এবং এই বিভব শক্তির কারণেই কিন্তু এই তীরটা পরবর্তীতে গতিশক্তি সঞ্চারিত হয়ে সামনের দিকে এগিয়ে গেল। তাহলে এইভাবেই কিন্তু তীরে একটা বিভব শক্তি গতিশক্তিতে পরিবর্তিত হয়। আচ্ছা, এরপর দেখো গ নাম্বারে কি আছে? গ নাম্বারে আছে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। আচ্ছা, এটা একটু খেয়াল করো। এটা খেয়াল করার সময় এই চিত্রটা খুব জরুরি দরকার। দেখো ভূমি হতে কত উচ্চতায়, এটা ভূমি, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। আমরা কিন্তু জানি না, আমরা এই যে টোটাল উচ্চতাটা শুধু জানি, সেটা হচ্ছে 40 মিটার, আর একটা বস্তুটার ভর জানি যেটা হচ্ছে 20 কেজি। সেটাকে ভূমি থেকে 40 মিটার উপরের একটা স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে। মুক্তভাবে ছেড়ে দেওয়ার কথাটা অর্থ কি বলতো শিক্ষার্থী? এই যে ধরো আমার হাতে এটা আছে, এটা ধরো আমি ভূমি থেকে এটা 2 মিটার উপরে আছে, তাই না? এটাকে যদি আমি এইভাবে ছেড়ে দিই, এটাই কিন্তু হলো মুক্তভাবে পতনশীল একটা বস্তু। তাহলে এইভাবে এখানেও কিন্তু এই যে 20 কেজি বস্তু ভরের বস্তুটাকে কিন্তু মুক্তভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। তো ছেড়ে দিলে কিন্তু বস্তুটা একদম নিচে পড়ে যাবে, তাই না? এটা কোথায়, কোন পজিশনে, তার কি অবস্থা, কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তাহলে অঙ্কে আমাকে বলেছে যে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, অর্থাৎ এখান থেকে কতটুকু উপরে বস্তুটার গতিশক্তি বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, সেটা আমরা বের করব। দেখো এটা বের করার জন্য কি কি দেওয়া আছে আগে আমি লিখি। এখানে দেওয়া আছে বস্তুটির ভূমি হতে আদি উচ্চতা, অর্থাৎ ভূমি হতে বস্তুটি কতটুকু উচ্চতায় ছিল, সেটা হচ্ছে 40 মিটার। 40 মিটার এইচ আমরা ধরছি উচ্চতা, এইচ সমান 40 মিটার। বস্তুর ভর এম সমান 20 কেজি। আমরা বস্তুর ভর এখানে দেওয়া আছে 20 কেজি। আদি বেগ কত? আদি বেগ অর্থাৎ বস্তুটাকে এখানে তুলে যে এখানে রেখেছি, এখানে কিন্তু বস্তুটার শিক্ষার্থী কোনো বেগ নেই, তাই না? এটার আদি বেগ কিন্তু 0। তাহলে আদি বেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের উদ্দীপক থেকে প্রাপ্ত তথ্য। এখন আমাকে প্রশ্নে বলেছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। সেই উচ্চতাটা কিন্তু আমি জানি না, সেটাকে আমাকে নির্ণয় করতে হবে। আর যে জিনিসটা আমি জানি না, দেখো ধরি বস্তুটি ভূমি থেকে x উচ্চতায়, আমরা যে জিনিসটা জানি না সেটাকে আমরা কি ধরি বলতো? অজানা রাশি x ধরে করি, তাই না? তাহলে আমরা ধরলাম বস্তুটি ভূমি থেকে x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, সেই x উচ্চতাটা কত সেটা আমরা এখন বের করব। এখন প্রশ্ন মতো বলেছে যে বিভব শক্তি গতিশক্তির কত? 1/3। তাহলে আমরা বিভব শক্তিকে এখানে v দ্বারা প্রকাশ করছি। v সমান 130, টি হচ্ছে গতিশক্তি। তাহলে এটা কিন্তু প্রশ্ন মতে শিক্ষার্থী খেয়াল করো, প্রশ্ন মতেই কিন্তু বলেছে বিভব শক্তি গতিশক্তির 1/3। তাহলে বিভব শক্তি সমান গতিশক্তির 1/3। তাহলে এখন যদি আমি মানগুলো দেখো, এখানে বজ্রগুণ এই পাশ থেকে ক্রস গুণ করলাম, তাহলে কত হয়? 3v = t। এখন এখানে v সমান কি, অর্থাৎ বিভব শক্তি সমান কি? আমরা কিন্তু সব সময় বিভব শক্তিটা শিক্ষার্থী নিচ থেকে, বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতাটা আমরা মাথায় রাখবো, এটা সবসময় এটা খেয়াল করবে। বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতাটা সব সময় ভূমি থেকে আমরা হিসাব করব। কেন ভূমি থেকে হিসাব করব? কারণ বস্তুটা যখন স্বাভাবিক অবস্থায় ছিল তখন কিন্তু সে কিন্তু ভূমিতে ছিল, তাই না? এখন ভূমি থেকে কিন্তু তার অবস্থার পরিবর্তন হচ্ছে, কতটুকু উপরে গেল, এতটুকুর উপর ভিত্তি করে কিন্তু তার মধ্যে বিভব শক্তিটা সঞ্চারিত হবে। এই জন্য কিন্তু আমরা বিভব শক্তির ক্ষেত্রে এইচটা কিন্তু আমরা সব সময় এখান থেকে কাউন্ট করব, নিচ থেকে। তাহলে খেয়াল করো যে এই যে ভির মান বিভব শক্তি সমান কত আমরা জানি, আমরা কিন্তু সূত্রে শিখেছি কি বলতো? বিভব শক্তি সমান mgh, তাই না? mgh শিখেছি। এখন এখানে h না হয়ে x হলো কেন? তোমরা প্রশ্ন করতে পারো h না হয়ে x হলো কেন? x হলো এই কারণে আমরা ধরেছি ভূমি থেকে x উচ্চতায়, এই যে x উচ্চতা আমি ধরে নিয়েছি যে x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির
ভগ্নাংশ হবে, এই কারণে কিন্তু এই উচ্চতাটা কি হচ্ছে এক্স হয়ে গেল। এই কারণে আমরা mgh এর জায়গায় mgh না লিখে কি লিখলাম বলো তো, mgx। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো টি মানে গতিশক্তি। গতিশক্তির সূত্র আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করো, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম থাকলো, ভি স্কোয়ারের সূত্র কি, ভি স্কোয়ার সূত্র সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না বলো তো, ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন এখানে ঘটনাটা হলো কি, এইচ এর জায়গায় আমরা কি লিখলাম, এইচ মাইনাস এক্স। এইচ মাইনাস এক্সটা কেন লিখলাম, কারণ এটা কিন্তু সম্পূর্ণ দূরত্বটা অতিক্রম করেনি। এই যে এই এতটুকু যদি এক্স হয় আর পুরাটা যদি এইচ হয়, এইচ সমান সমান 40, তাহলে পুরাটা এইচ এতটুকু এক্স, তাহলে এতটুকু কত গতিশক্তি কিন্তু সবসময় শিক্ষার্থী আমরা উপর থেকে হিসাব করব। তাহলে এতটুকুর এইচটা হচ্ছে এইচ মাইনাস এক্স, তাই না? এতটুকু দূরত্বটা কত, তাহলে এটা এক্স, পুরাটা এইচ, তাহলে এতটুকু হচ্ছে এইচ মাইনাস এক্স। আশা করি বুঝতে পেরেছো। এই কারণে কিন্তু আমরা এখানে এইচ মাইনাস এক্স লিখেছি। এখন ক্যালকুলেশন করি, 3 এখানে এক্স এক্স দেখো এম এম কেটে গেল, দুই পাশ থেকে আমগুলোকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে 3gx। এখানে হাফ এম এম তো গিয়েছে আগেই, 2g আছে, 2g এইচ মাইনাস এক্স। আচ্ছা এখন দেখো দুই পাশ থেকে আমি জিগুলোকেও বাদ দিয়ে দিলাম, আর এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে 3x থাকলো আর এই পাশে এইচ মাইনাস এক্স। এখন খেয়াল করো, এই যে 3x আছে, এই পাশে একটা মাইনাস এক্স আছে, তাই না? এটাকে আমি এই পাশে নিয়ে আসলে কি হয়ে গেল, প্লাস এক্স হয়ে গেল। তাহলে 3x প্লাস এক্স সমান সমান 4x। এই পাশে এইচ আছে, এইচ থাকলো। এখন আমি এইচ এর মানটা বসিয়ে দিলাম, এইচ এর মান কত, 40 মিটার, আর এই 4টা নিচে চলে আসলো, তাহলে এক্স কত পাওয়া গেল শিক্ষার্থী, এক্স সমান সমান 10 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম ভূমি থেকে এই 10 মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষায় এসেছে। আচ্ছা এরপর ঘ নাম্বারটা খেয়াল করো। ঘ নাম্বার বলেছে সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালে প্রথম 2 সেকেন্ড পর শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হবে কি? কি বুঝলে, যে সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতাটা কোনটা, এই যে এইচ সমান সমান 40 মিটার, এই উপরে এই যে সর্বোচ্চ উচ্চতা এবং 2 সেকেন্ড সময় পতনকালে, অর্থাৎ ছেড়ে দেওয়ার পর প্রথম 2 সেকেন্ড পর সংরক্ষণশীলতার নীতি। আমরা সংরক্ষণশীলতার নীতিটা কি জানি বলো তো, যে বস্তুর কি হবে, সব জায়গায় মোট শক্তি অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির যে যোগফল এটা কিন্তু একই রকম থাকবে। তাহলে সেটা কি একই রকম থাকছে কি না, সেটা হবে কি না, সেটাই তোমার যুক্তি দ্বারা তোমার মতামত বিশ্লেষণ করতে বলেছে। তাহলে এটা আমরা কিভাবে করব খেয়াল করো। আমরা দেওয়া আছে কি কি আগে লিখি, দেওয়া আছে কি কি বলো তো, বস্তুটির ভর m 20 কেজি, তাই না? আদি উচ্চতা h সমান সমান 40 মিটার, বস্তুটির আদি বেগ u সমান সমান কি 0 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত? খুব গুরুত্বপূর্ণ কথা, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত? আমরা বস্তুটা ভূমিতে ছিল, আমরা বস্তুটাকে টেনে উপরে তুলে নিয়েছি, এখানে কিন্তু বস্তুটার কোনো গতিশক্তি ছিল না। সর্বোচ্চ উচ্চতায় যে এখানে ইউ সমান সমান যেখানে আদিবেগ 0, সেখানে কিন্তু বস্তুটার গতিবেগ নেই, সম্পূর্ণ গতিশক্তি নেই, সম্পূর্ণ শক্তিটাই কিন্তু শিক্ষার্থী তার বিভব শক্তি। বস্তুটা এখানে ছিল, এখান থেকে টেনে তুলে আমি এখানে এনেছি, এখানে এতটুকু টেনে তুলতে এর মধ্যে যা শক্তি সঞ্চিত হয়েছে সম্পূর্ণটা তার বিভব শক্তি। এই অবস্থায় অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় এই অবস্থায় বস্তুটির মধ্যে কিন্তু কোনো গতি শক্তি নেই। তার মানে এই যে সর্বোচ্চ উচ্চতায় গতি শক্তি T1 আমি যদি ধরি, সেটা সমান সমান 0 জুল, এবং বিভব শক্তি কত, V1 সমান সমান mgh। এই ক্ষেত্রে কিন্তু বিভব শক্তিটা সর্বোচ্চ শক্তি, দেখো mgh। এখন m এর মান আমরা জানি 20, g এর মান আমরা জানি 9.8, h এর মান দেওয়া আছে 40 মিটার। ক্যালকুলেশন করলে আমরা পেলাম 7840 জুল। আচ্ছা এটা আমরা পেলাম কিন্তু সর্বোচ্চ উচ্চতায় তার
বিভব শক্তি কত। তাহলে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কত সেটা আমরা বের করি। সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি E1 যদি আমরা ধরি, E1 সমান সমান T1 প্লাস V1। T1 এর মান কত 0, V1 এর মান হচ্ছে 7840 জুল। তাহলে সেটা দাঁড়াচ্ছে কত 7840 জুল। আচ্ছা, তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমরা একটা শক্তি পেয়ে গিয়েছি। আচ্ছা, এরপর বলেছে কি সর্বোচ্চ উচ্চতায় আমরা শক্তি পেলাম যে সেটার মান কত 7840। এখন বলেছে পতনকালে প্রথম 2 সেকেন্ডে, অর্থাৎ বস্তুটাকে যখন মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো তার প্রথম 2 সেকেন্ড সময়ের এই বস্তুটার শক্তিটা কত এবং এই দুই শক্তিটা কি একই রকম কিনা এটাই কিন্তু জানতে চেয়েছে তোমার কাছে। তাহলে এটা বের করার জন্য আমরা কি দরকার, আমাদের কি করতে হবে দেখো, যে পতনকালে প্রথম 2 সেকেন্ড পরে বস্তু কর্তৃক অতিক্রান্ত উলম্ব দূরত্ব কত আমরা কিন্তু জানি না। প্রথম 2 সেকেন্ড পর বস্তুটা কোথায় এসে উপস্থিত হলো আমরা জানি না, সেই দূরত্বটা আমাকে বের করতে হবে। সেটা কত, সেটাকে আমি x ধরছি। x সমান সমান ut প্লাস হাফ gt স্কোয়ার, তোমরা সবাই জানো। তাহলে ut এর মানে হচ্ছে u0, t থাকলো 2 প্লাস হাফ, g আমরা জানি 9.8, t হচ্ছে 2 এর উপর হোল স্কোয়ার যেহেতু t স্কোয়ার। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আমরা পেলাম 19.6 মিটার। অর্থাৎ প্রথম 2 সেকেন্ড পরে এই যে এতটুকু দূরত্ব, কতটুকু দূরত্ব, এই 19.6 দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এই যে উক্ত সময়ান্তে ভূমি হতে বস্তুর উচ্চতা তাহলে কত, এই যে সময় 2 সেকেন্ডে আমরা বের করলাম যে ধরো 2 সেকেন্ডে বস্তুটা এখানে আসলো, এখানে আমি ধরলাম এখানে এতটুকু হচ্ছে 19 এখানে এত কম না, আর একটু দূরে দেই, এখানে ধরলাম, ঠিক আছে। এখানে হচ্ছে 19.6, এতটুকু হচ্ছে 19.6। তাহলে এতটুকু যদি 19.6 হয়, এই যে এতটুকু 19.6 হয়, তাহলে এতটুকু কত, যেতটুকু সে অতিক্রম এখনো করেনি, অবশ্যই 40 থেকে এই যে 19.6 বিয়োগ করলেই কিন্তু বাকি এতটুকুর মান পাওয়া যাচ্ছে, তাই না? আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই যে বাকি এই যে এই এতটুকুর দূরত্বটা কত সেটা আমরা কিভাবে বের করব, h প্রাইম সমান সমান 40 মাইনাস x। তাহলে 40 মাইনাস 19.6 সমান সমান 20.4। অর্থাৎ আমরা কিন্তু এখন এই দূরত্বটা পেয়ে গেলাম যে এটা হচ্ছে 19.4, এটা হচ্ছে 19.4, আর এই যে দূরত্বটা এটা হচ্ছে 20 কত 20 সরি এটা হচ্ছে 19.6 আর এটা হচ্ছে 20.4। এটা আমরা পেয়ে গিয়েছি। এখন দেখো এই যে সময়টা 19.6 অর্থাৎ 2 সেকেন্ড সময়ে ওই সময় বস্তুটার বেগ কত ছিল সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তাহলে পতনকালে প্রথম 2 সেকেন্ড পরে বস্তুর বেগ কত, v সমান সমান u প্লাস gt, এটাও তোমরা সবাই জানো। তাহলে u0 g 9.8, t হলো যেহেতু 2 সেকেন্ড বলেছে এই জন্য 2। তাহলে ক্যালকুলেশন করে আমরা পেলাম এখানে 19.6 মিটার পার সেকেন্ড। এখন কিন্তু শিক্ষার্থী আমরা সব পেয়ে গিয়েছি। অতএব t সমান সমান 2 সেকেন্ড মুহূর্তের গতিশক্তি কত আমরা খুব সহজে এখন বের করে ফেলতে পারবো। গতিশক্তি নির্ণয়ের সূত্র হাফ mv স্কোয়ার, আমরা m জানি, v পেয়েছি, তাহলে আমাদের হাতে সব আছে। এখন t মানে 2 সেকেন্ড পরে এই গতিশক্তিটা কত সেটা কি হবে, হাফ mv স্কোয়ার। তাহলে এটাকে আমরা t2 দ্বারা প্রকাশ করছি, t2 সমান সমান হাফ mv স্কোয়ার, হাফ গুণন 20 গুণন 19.6 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 3841.6 জুল। অর্থাৎ প্রথম 2 সেকেন্ড পরে এই অবস্থায় বস্তুটির গতিশক্তি আমরা পেলাম, বিভব শক্তি কিন্তু এখনো বের করিনি। এই সময় কিন্তু দুইটাই থাকবে। তোমরা জানো যে পতনকালের যে কোনো মুহূর্তের কিন্তু বস্তুর গতিশক্তিও থাকবে, বিভব শক্তিও থাকবে। একটা জিনিস ভালো করে শুনে রাখো, এই যে নিচে যখন বস্তুটা স্বাভাবিক অবস্থায় ছিল তখন কিন্তু ওর মধ্যে কোনো কিছু ছিল না, কি বলে, বিভব শক্তি ছিল না, ওর মধ্যে সম্পূর্ণ শক্তি কিন্তু গতিশক্তি। এরপর দেখো এই যে উপরে তুলে নেওয়ার পর এখানে কিন্তু গতিশক্তি নেই, সম্পূর্ণ শক্তি বিভব শক্তি। আর এই যে মাঝের দূরত্বের সময় এই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তার গতি এবং বিভব উভয় শক্তি বিদ্যমান থাকবে। তাহলে এখন আমরা গতিশক্তি বের করেছি কিন্তু বিভব শক্তি কিন্তু বের করিনি। তাহলে বিভব শক্তি v2 সমান সমান mgh প্রাইম ধরছি, mgh প্রাইম সমান সমান দেখো m হলো 20, g 9.8, h প্রাইমের মান আমরা বের করেছি কত
20.4। তাহলে দেখো ক্যালকুলেশন করে আমরা পেলাম 3998.4। তাহলে বিভব শক্তি পেলাম, এখানে গতি শক্তি পেয়েছি। তাহলে মোট শক্তি কত? প্রথম t সমান 2 সেকেন্ড মুহূর্তের মোট শক্তি হচ্ছে E2 যদি আমরা ধরি, তাহলে T2 প্লাস TV2 ক্যালকুলেশন করে T2-র মান বসালাম, V2-র মান বসালাম, সেই 7840 জুলই কিন্তু আমরা পেয়েছি। অর্থাৎ এই যে E1 আমরা পেলাম 7840 এবং এই যে E2 পেলাম এটাও কিন্তু 7840, অর্থাৎ E1 সমান E2। সুতরাং সর্বোচ্চ উচ্চতায় এবং পতনকালে প্রথম 2 সেকেন্ড পর শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হচ্ছে। এটাই কিন্তু আমাদের কি বলে মতামতের বিশ্লেষণ, যে অনুসৃত হচ্ছে কিনা, এটা অনুসৃত হচ্ছে এবং কিভাবে অনুসৃত হচ্ছে পুরোটা জিনিস এখানে আমরা বুঝিয়ে দিয়েছি। তাহলে শিক্ষার্থীরা আশা করি আজকে যে আলোচ্য বিষয়টা সৃজনশীল প্রশ্ন 1, এটা কিন্তু তোমাদের সাজেশনের প্রশ্ন, অর্থাৎ আমাদের বার্ষিক পরীক্ষার যে সাজেশন সেটার একটা প্রশ্ন কিন্তু আমরা তোমাদের সমাধান করে দিয়ে দিলাম। তাহলে এই যে প্রশ্নটা শিক্ষার্থীরা, এই প্রশ্ন থেকে তোমাদের বাড়ির কাজ থাকবে, খেয়াল করো, বাড়ির কাজ নম্বর 42 সৃজনশীল প্রশ্নের ক এবং খ নম্বর প্রশ্ন। অর্থাৎ এই যে ক প্রশ্ন এবং খ, যেটার উত্তর কিন্তু আমি লিখে দিয়েছি, এই উত্তরগুলো তোমাদের ফিজিক্স SW খাতায় লিখবে এবং তোমাদের অভিভাবকের মাধ্যমে প্রত্যেক রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে এই SW খাতাগুলো পাঠিয়ে দিবে। আমরা কিন্তু শিক্ষার্থী SW খাতাগুলো দেখছি এবং নম্বর প্রদান করছি, যে নম্বরগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার স্মৃতি, ডায়েরি এবং শৃঙ্খলার নম্বর হিসেবে পদার্থবিজ্ঞান বিষয়ের সাথে যোগ হবে। কাজে এবার কিন্তু SW করাটা খুব জরুরি তোমাদের মেধাস্থান ঠিক রাখার জন্য। তাহলে শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে SW-গুলো করবে, বাসায় নিয়মিত পড়ালেখা করবে, বাবা মার কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।